স্বাধীনতার মাসের আজকের বিকেলে কুইজ শো জানার আছে বলার আছে অনুষ্ঠানে তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সঙ্গে রয়েছে আমি তাসলিমা। আজ জানার আছেতে তোমাদের জন্য রয়েছে মুক্তিযুদ্ধে বাংলার নারী সম্পর্কে কিছু তথ্য। বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধে নারীর ভূমিকা নিয়ে লেখা বই মুক্তিযুদ্ধে বাংলার নারী। বইটি লিখেছেন বীরপ্রতীক মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত কর্নেল শফিকুল্লাহ। বীরপ্রতীক শফিকুল্লাহ যুদ্ধ করেছিলেন ৮ নম্বর সেক্টরে। তিনি মুক্তিযুদ্ধে বাংলার নারী বইটিতে সম্মুখ যুদ্ধ ও পরোক্ষভাবে নারীরা যুদ্ধে কিভাবে অবদান রেখেছিলেন তা আলোচনা করেছেন। বইটি প্রকাশ করেছে আগামী প্রকাশনী। বন্ধুরা, আজ আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন মুক্তিযোদ্ধা ও গবেষক অ্যাডভোকেট শাহিদা বেগম। এবারে কথা বলছি তার সঙ্গে। স্বাগত আপনাকে আমাদের আজকের কুইজ শোতে। কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তোমরা ভালো আছো? আমিও ভালো আছি এবং আমার বেশ ভালো লাগছে যে স্বাধীনতার মাসের আজকের বিকেলে একজন মুক্তিযোদ্ধাকে আমাদের মাঝে পেয়ে। এবং আমিও খুব খুব খুশি হয়েছি যে আমার জীবনের শ্রেষ্ঠ গল্প, শ্রেষ্ঠ কথাগুলি বলতে আজ এখানে আসতে পেরেছি। আমি হ্যাঁ, বলো তুমি কি জানতে চাও আমার কাছ থেকে? আমি প্রথমেই আপনার কাছ থেকে জানতে চাই যে 1971 সালের আজকের এই সময়টাতে আপনি ছিলেন, আপনি নিজেও একজন মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধ করেছিলেন এবং তখন কিন্তু মানুষের ভেতর একটা অস্থিরতা বিরাজমান ছিল, একটা ভয় ভীতি। তো তখনকার কথাটা একটু জানতে চাইবো শুরুতেই, এবং তখন আপনি কোথায় ছিলেন? আচ্ছা, প্রথমে আমি সবসময় মানে যখনই সুযোগ পাই এই কথাটা বলি যে এই পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান ব্যক্তি আমি, কারণ আমি আমার দেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে পেরেছি, আমি আমার দেশের মুক্তিযুদ্ধকে দেখেছি, আমি আমার মুক্তিযুদ্ধের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়েছিলাম, সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করতে পেরেছি। এটা অনেক বড় ভাগ্যের ব্যাপার। এটা সবার ভাগ্যে কিন্তু হয় না, তাই না? কয়েকটা প্রজন্মের পর এরকম সুযোগ মানুষের জীবনে আসে। যে সুযোগটা আমার জীবনে এসেছিল 1971 সালে। তখন আমি তোমার এই সিদ্ধেশ্বরী গার্লস কলেজে মাত্র আমি 70 ম্যাট্রিক পাস করেছি, মানে এসএসসি পাস করেছি। এসএসসি পাস করে সিদ্ধেশ্বরী গার্লস কলেজে ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছি। তো তখন আমাদের ফ্যামিলিটা মানে 70-এ দুভাগ হয়ে যায়। মানে যে আমি তো ম্যাট্রিক পাস করে ঢাকায় চলে আসলাম, কারণ আমার আব্বা তখন ঢাকায় চাকরি করতেন, সরকারি চাকরি করতেন। আব্বা বদলি হয়ে ঢাকায় চলে আসলেন গাইবান্ধা থেকে। আমার আজন্ম শৈশবটা কেটেছে গাইবান্ধার শহরে। আমি বড় হয়ে উঠেছি গাইবান্ধায়। গাইবান্ধা সম্পর্কে তোমার কোনো ধারণা আছে কিনা, সুযোগ যখন পাওয়া গেলে একটু বলি। সেটা হচ্ছে গাইবান্ধা একটা মফস্বল শহর, মানে মহকুমা শহর ছিল তখন, এখন জেলা হয়েছে, কিন্তু তখন এটা রংপুর জেলার একটা মহকুমা শহর ছিল। যেই রংপুরে আমাদের নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার আলোকে আমরাও ছোটবেলা থেকে আলোকিত ছিলাম যে এই শহর, রংপুর শহরের আশেপাশের শহরগুলি সবগুলি তোমার শিক্ষা এবং সংস্কৃতিতে আমি ছোটবেলা থেকেই দেখেছি যে খুবই অগ্রবর্তী একটা শহর ছিল। তো ওইখান থেকে আমি যখন গাইবান্ধা গার্লস হাই স্কুল থেকে এসএসসি পাস করে ঢাকায় এসে ভর্তি হলাম, আমার বাবা, আমি, আমার বড় বোন আর একটা ছোট বোন, এই 3 জন ঢাকায় চলে আসলাম। আচ্ছা, তো পরবর্তীতে আসলে যুদ্ধে কিভাবে জড়িয়ে পড়েছিলেন? এইটাই বলছি। তো আর মা অন্যান্য ভাই বোনদেরকে নিয়ে গাইবান্ধায় থেকে গেলেন। 71-এর 1 মার্চ দুপুরে যখন এই ইয়াহিয়ার ঘোষণা রেডিওতে প্রচার হলো, তার আগেই আমার ক্লাসটা ছিল সকালবেলা, তো আমি সকালবেলার ক্লাস করে বাসায় চলে এসেছিলাম। আমার বড় বোন তখন ইডেনে পড়তেন, উনি করেছেন যে দুপুরবেলা, তার তো বিকেলে আসার কথা, উনি দুপুরবেলা পড়ি করে বাসায় এসে একদম ঝড়ো কাকের মতো যে কি হয়েছে তার কাছে শুনলাম যে জাতীয় পরিষদের অধিবেশন যেটা হওয়ার কথা সেটা অনির্দিষ্টকালের জন্য ইয়াহিয়া খান স্থগিত করেছে। তারপরের অবস্থা একদম শহর উত্তাল হয়ে উঠল। 7ই মার্চে বঙ্গবন্ধু ভাষণ দিলেন। 7ই মার্চে বঙ্গবন্ধুর ভাষণ শুনে আমরা
দেখলাম যে আমার স্কুল, বড় বোনের স্কুল, মানে আমার কলেজ, বড় বোনের কলেজ বন্ধ, আব্বার অফিস বন্ধ, কোর্ট বন্ধ। আচ্ছা আচ্ছা, আমরা শুনবো আমরা চলে গল্পটা। গেলাম। আমাদের একজন বন্ধু অপেক্ষা করছে, তাদের আচ্ছা, জন্য আচ্ছা। আমাদের এই আয়োজন। আচ্ছা, ফোনটা নিয়ে আচ্ছা। আমরা হ্যাঁ। কথায় ফিরছি। হ্যালো, আপু আমি আকিব। কেমন আছো? ভালো আছি আপু, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। বলো, কোন বিভাগ থেকে প্রশ্ন নিয়ে কুইজে অংশগ্রহণ করতে চাও? খেলার মাঠ। খেলার মাঠ। আচ্ছা, বড় হয়ে কি হতে চাও? ডক্টর। ডক্টর। পড়াশোনা ভালোভাবে করতে হবে। যাচ্ছি প্রশ্নে। প্রথম প্রশ্ন, 2016 সালে ফিফা বর্ষসেরা নারী ফুটবলার হয়েছেন ক মার্তা, খ কার্লি লয়েড, গ সেলিয়া স্যাসি। বলো। আপু ফিঙ্কো কার্লি লয়েড। নিলাম, উনি যুক্তরাষ্ট্রের ফুটবলার। উত্তর সঠিক। 500 টাকা সমমূল্যের বই রইল তোমার জন্য। যাচ্ছি পরের প্রশ্নে। ফিফা পুসকাস অ্যাওয়ার্ড কত সাল থেকে প্রদান করা হয়? ক 2001, খ 2005, গ 2009। বলো। আপু ফিঙ্কো 2005। নিলাম, আন্তরিকভাবে দুঃখিত, উত্তরটি সঠিক হলো না। সঠিক উত্তরটা জানিয়ে রাখি তোমাকে, গ 2009। রিয়াল মাদ্রিদ স্ট্রাইকার ফ্রেনিক পুসকাসের সম্মানে বর্ষসেরা গোলের জন্য এই অ্যাওয়ার্ড দেওয়া হয়। সঙ্গে রয়েছে আমি তাসলিমা, এবং আজ আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন মুক্তিযোদ্ধা ও গবেষক অ্যাডভোকেট শাহিদা বেগম। এবারে কথা বলছি তার সঙ্গে। আমরা কথা বলছিলাম বিরতির উপরে, যে যুদ্ধে যোগদানের গল্পটা শুনছিলাম। হ্যাঁ, 7 মার্চের ভাষণ শুনে আমরা চলে গেলাম গাইবান্ধা, এবং ওইখানে গিয়ে শুরু করলাম এই বাঁশের লাঠি আর দামি রাইফেল দিয়ে তোমার স্বেচ্ছাসেবক বাহিনীর ট্রেনিং নেওয়া। আচ্ছা। এই করতে করতে স্বেচ্ছাসেবক 25শে মার্চের আগে এই উত্তাল শহর, তখন আমি একটা আরও উদ্বুদ্ধ করার জন্য একটা দেয়াল পত্রিকা করলাম, অগ্নিস্ফুলিঙ্গদের ডাক। আচ্ছা। এরপরে আচ্ছা, এই দেয়াল হ্যাঁ। পত্রিকাটা নিয়ে একটু শুনি, যে এই পত্রিকাটা কি আপনি নিজেই করতেন একাই একদম? না, একা একদম না, আমাদের আরো কয়েকজনকে নিয়ে ছিল। আমরা, হ্যাঁ, ওদেরকে নিয়ে আমরা দেয়াল পত্রিকা করে শহরের যেই সব মেইন মেইন জায়গাগুলি যেখানে মানুষ সমাগম বেশি, ওই সব জায়গায় আমরা লাগিয়ে দিয়েছিলাম। আচ্ছা। তারপর যাই হোক, এইসব কাণ্ড কর্মের জন্য কিনা যে এক রাজাকার আমাদের বাড়িতে মিলিটারি ঢুকালো, মিলিটারি দিয়ে আমাদের বাড়িটা অ্যাটাক হলো। আমরা এরপরে ঢাকায় চলে আসলাম। এই তোমার জুন মাসের 2 তারিখে ভয়াল যমুনা নদী নৌকায় পাড়ি দিয়ে ঢাকায় চলে আসলাম। ঢাকায় এসে আমি এই আমাদের গ্রামের ভারত থেকে ট্রেনিং প্রাপ্ত সর্বপ্রথম মুক্তিযোদ্ধা ছিলেন ইলিয়াস, মোহাম্মদ ইলিয়াস আলী, ইলিয়াস ভুইয়া। তো ইলিয়াস আলী ভুইয়া ওনার পুরো নামটা না বললে আমার হবে। তো ওনার কাছে আমরা মুক্তিযুদ্ধের ট্রেনিং নেওয়া শুরু করলাম, প্রশিক্ষণ নেওয়া শুরু করলাম। প্রশিক্ষণ আপনাদেরকে কিভাবে দেওয়া হতো? হ্যাঁ, প্রশিক্ষণটা আসলে কি, তখন সবার মধ্যে এত বেশি দেশপ্রেম, এত বেশি উদ্বুদ্ধকরণ হয়ে গেছিল যে সবাই যেভাবে পেরেছে দেশের জন্য, সবাই যেন জান মানে বাজি রেখে জান দেওয়ার জন্য প্রস্তুত। কে কিভাবে মুক্তিযুদ্ধে যাবে, কাউকে ডাকতে হয় না, কিন্তু কেউ কাউকে ডেকে নিয়ে যায় না। সবাই নিজের তাড়না থেকে, নিজের প্রেরণা থেকে সবাই যেভাবে পেরেছে মুক্তিযুদ্ধে। তো যেহেতু আমি অনেক চেষ্টা করেছি ভারত যাওয়ার জন্য, কিন্তু তখন আমার সেই বয়স, আমি তখন মাত্র ইন্টারমিডিয়েট পড়ি। এবং আপনি সম্মুখ যুদ্ধেও অংশগ্রহণ করেছিলেন একজন নারী মুক্তিযোদ্ধা তখন হিসেবে। আমি ওই সম্মুখ যুদ্ধের ট্রেনিংটা নেওয়া শুরু করলাম। আমারই গ্রামে স্কুলের মাঠে এই যে ইলিয়াস ভারত থেকে ট্রেনিং প্রাপ্ত, উনি এসে আমাদেরকে ট্রেনিং দেওয়া শুরু করলেন। তো আমি ট্রেনিং পেয়েছি, আমাদের এই গ্রুপটা ট্রেনিং পেয়েছিল প্রথমে যে ক্রোলিং করা আর গ্রেনেড ছোড়া। আর আমরা ওই যে বললাম যে আগেই ছিল যে ডামি রাইফেল দিয়ে রাইফেল ছোড়া, এগুলি শিখেছিলাম, কিন্তু আমরা রাইফেল পাইনি। তো এই ট্রেনিং মোটামুটি ট্রেনিং চলছিল। এর মধ্যেই একদিন শুনতে পেলাম, তখন সেটা ছিল অক্টোবর মাস। আচ্ছা। অক্টোবর মাস আমি কিভাবে মানে সম্মুখ যুদ্ধে একটা স্মৃতি, আমি একদিনের স্মৃতি, কারণ তোমাদের সময় তো আমি অনেক সময় পাবো না, এই সময় এই স্মৃতিগুলি লিখে রেখেছি আমার যুদ্ধে 9 মাস বইতে। আচ্ছা, বুঝতে পেরেছ? কারণ আমাদের পরের প্রজন্ম তো আমাদের কাছ থেকেই জানবে অবশ্যই। আচ্ছা, যাই হোক, তো সেদিন সেই সময়টা ছিল তোমার অক্টোবর মাসের শেষের দিকে। আমরা সংবাদ পেলাম যে 2 জিপ মিলিটারি ঢাকা থেকে, মানে পাক আর্মি
পাক আর্মি ঢাকা থেকে আমাদের থানায় 2500 থানা, ঢাকা জেলার 2500 থানা, তখন কিন্তু ঢাকা জেলা এটা ছিল, এখন নারায়ণগঞ্জ হয়েছে। তো ওই 2500 থানায় আমাদের থানায় উঠতে যাচ্ছে, মানে থানায় আবার পৌঁছাতে যাচ্ছে। তো আমাদের সিদ্ধান্ত হলো আমরা ওদেরকে থানায় যেতে দিব না। আমরা আমাদের গ্রামের এই ঢাকা থেকে যে রাস্তাটা, আমাদের গ্রামের ঢোকার আগেই একটা পাকা ব্রিজ ছিল। তো আমাদের সিদ্ধান্ত হলো যে আমরা এইখানে তাদেরকে অ্যাটাক করব, তাদেরকে আক্রমণ করব। তো আমরা সেই ভোর রাত 4টা থেকে প্রস্তুতি নিয়ে বসে থাকলাম। আমাদের এই 31 না 32 জন মুক্তিযোদ্ধা। আর সবার কাছে কিন্তু ওই যে এলএমজি, এসএমজি, এইসব বড় বড় ভারী ভারী অস্ত্র কিন্তু তখন সবার কাছে ছিল না। আচ্ছা, যে যা পেরেছে তাই নিয়ে শত্রু, বঙ্গবন্ধু সেই কথা যে যার যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করো। আমাদের কয়টা 303 রাইফেল, কিছু হ্যান্ড গ্রেনেড, আরও কিছু কিছু অস্ত্র, সবাই তো সব অস্ত্র দেখতেও পারি নাই আমরা, ওগুলি নিয়ে আমরা ভোর রাত 4টা থেকে এই ব্রিজের দুই পাশে দুটো 4টা বাংকার করলাম। বাংকার করে এই আমরা পজিশন নিয়ে থাকলাম। আমি একটা বাংকারে 2টা তাজা হ্যান্ড গ্রেনেড আমাকে দেয়া হলো, যে যদি যখন এই পাক আর্মির জিপ ব্রিজে উঠবে আমার ইয়ের মধ্যে থাকবে, তখন আমি যেন ছুঁড়ে মারি। আচ্ছা আচ্ছা, এবং আচ্ছা আমরা ছুঁড়ে মারা শুনবো, গল্পটা শেষ করবো, একজন বন্ধু অপেক্ষা করছে, ফোনটা নিয়ে আমরা কথায় ফিরছি। হ্যালো, কে বলছো? আমি ফাহমিদ বলছি, আচ্ছা, কোন ক্লাসে পড়ছো, কোন স্কুল? ক্লাস 6, স্কুল ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ। আচ্ছা, বলো কোন বিভাগটি তোমার পছন্দ? জানা জানা। জানা অজানা? বড় হয়ে কি হতে চাও? ডাক্তার। ডাক্তার? সবাই ডাক্তার হতে চায়, ভালোভাবে অনেক পড়ালেখা করতে হবে। আচ্ছা, প্রশ্নে যাচ্ছি। প্রথম প্রশ্ন, পৃথিবীতে কয়টি দেশ যুদ্ধ করে স্বাধীন হয়েছে? ক 3টি, খ 4টি, গ 7টি? এটা তো জানার কথা, জলদি বলতে হবে। খ 4টি। তুমি কি জানো দেশ 4টি কি কি, কোন কোন দেশ? মনে হয় না। আচ্ছা, উত্তর সঠিক। আচ্ছা, তোমাকে জানিয়ে রাখি, বাংলাদেশ, কলম্বিয়া, যুক্তরাষ্ট্র, ভিয়েতনাম। ঠিক আছে, 500 টাকা সমমূল্যের বই রইল তোমার জন্য। যাচ্ছি পরের প্রশ্নে। কমনওয়েলথ এর প্রথম নারী মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে? ক প্যাট্রিসিয়া স্কটল্যান্ড, খ হেলেন পার্সি, গ প্রিটি শার্লি? পিটি শার্লি। নিলাম, আন্তরিকভাবে দুঃখিত, উত্তরটি সঠিক হলো না। সঠিক উত্তরটা জেনে রাখো, ক প্যাট্রিসিয়া স্কটল্যান্ড। এখন আমরা খেলবো ছবির গ্যালারি বিভাগ নিয়ে। দেখছি ফোন লাইনে কোন বন্ধু রয়েছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছো? আমার নাম নুসাইবা নওয়াল। আচ্ছা, কোন ক্লাসে পড়ছো, কোন স্কুল? ক্লাস 7, নবজি স্কুল অ্যান্ড কলেজ। আচ্ছা, এখন আমরা খেলবো ছবির গ্যালারি বিভাগ নিয়ে। তুমি ছবিটা দেখো, আমি প্রশ্নটা বলে দিচ্ছি। প্রথম প্রশ্ন, শ্রীলঙ্কার এই ক্রিকেটারের নাম বলো। ক অ্যাঞ্জেলা মেথুস, খ লাহিরু থিরিমান্নে, গ দীনেশ চান্ডিমাল? ছবিটা দেখো। গ দীনেশ চান্ডিমাল। উত্তর সঠিক। 500 টাকা সমমূল্যের বই রইল তোমার জন্য। যাচ্ছি পরের প্রশ্নে। এটি হচ্ছে বৃহস্পতির প্রধান উপগ্রহ, এর নাম কি? ক লো, খ ইউরোপা, গ গেনিমেড? বলো। এটাও ঝটপট, জলদি বলতে হবে। আচ্ছা, তুমি বলেছ গ গ্যানিমেড। নিলাম, আন্তরিকভাবে দুঃখিত, উত্তরটি সঠিক হলো না। সঠিক উত্তরটা জেনে রাখো, খ ইউরোপা। ঠিক আছে, জানা হলো। ম্যাম, আপনার কাছে ফিরে আসি। আমরা বিরতির উপরে মুক্তিযুদ্ধের স্মৃতির কথা শুনছিলাম, শেষ করতে পারিনি, এবার একটু শেষ করি। যুদ্ধের যে আমার জি অভিজ্ঞতাটা বলছিলাম, যে তারপরে আমরা তো ওই বাংকারে বসেছিলাম, ওতপেতে বসেছিলাম। তো আমার উপর নির্দেশ ছিল যে এই যখন আমার আওতার ভিতরে চলে আসবে, তখন স্পিনটারটা খুলে, ওই হ্যান্ড গ্রেনেডের স্পিনটারটা খুলে আমি 8 সেকেন্ডের মধ্যে ওটা ছুঁড়ে মারতে হবে সেই জিপ, পাক আর্মির জিপের উপরে। আচ্ছা, যদি আমি ধরে রাখি বা দেরি হয়, তাহলে আমি ছিন্ন ভিন্ন হয়ে যাব।
আল্লাহ, ভয়াবহ একটা ঘটনার সম্মুখীন হতে হয়েছে হ্যাঁ, আপনাকে। আচ্ছা, এবারে একটু আমি জানবো, আপনি একজন মুক্তিযোদ্ধা, পাশাপাশি একজন গবেষক এবং লেখকও। তা আমি গবেষণার বিষয়টা একটু জানবো আপনার কাছ থেকে এবার। গবেষণার বিষয়টা হচ্ছে, ধরো এই বাংলা একাডেমি থেকে, বাংলা একাডেমি গবেষণা বিভাগ থেকে আমার বেশ কয়েকটা গবেষণা বই আছে। তার মধ্যে উল্লেখযোগ্য এবং বেশ পেয়েছে, সেটা হচ্ছে বাংলা একাডেমি গবেষণা বিভাগ থেকে 60 ফরমায়, মানে বিশাল ঢাউসে, এই তোমার আগরতলা ষড়যন্ত্র মামলা প্রাসঙ্গিক দলিলপত্র। আচ্ছা, এই বইটা একটা বিশেষ গুরুত্বপূর্ণ বই, আমাদের বাংলাদেশের ইতিহাসের জন্য গুরুত্বপূর্ণ, এবং মানে এই কোর্ট কাছারি বা মামলা মোকদ্দমার ক্ষেত্রে তো অবশ্যই, তারপরে আমাদের বাংলাদেশের ইতিহাসের জন্য বিশাল একটা গুরুত্বপূর্ণ বই, গবেষণা বই, আগরতলা ষড়যন্ত্র মামলা প্রাসঙ্গিক দলিলপত্র। এরপরে ধরো আমার আর কিছু গবেষণার বই আছে, সেগুলিও মোটামুটি ভালো চলছে। আচ্ছা, এবার একটু লেখালেখির দিকে আসি। যে এবার তো বইমেলায় আপনার কাছ থেকে এবার আমরা 6টি বই পেয়েছি, 6টি বই বেরিয়েছে। তো আপনার পছন্দের লেখা বা আপনার পছন্দের কিছু কাজের কথা বা লেখালেখির কথা যদি আমাদের সঙ্গে একটু বলতেন। পছন্দের লেখালেখি যদি বলো, তাহলে আমি সরাসরি বলবো যে আমার পছন্দ মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধের উপরে আমার 16টি বই প্রকাশিত হয়েছে, এবং আমার জীবনের প্রথম যে বই সেটাও মুক্তিযুদ্ধ ভিত্তিক, মুক্তিযুদ্ধের স্মৃতি। এই যে তোমাদের কাছে যে গল্পগুলি বলতেছিলাম, সেই গল্পগুলিকেই আমি, গল্প ঠিক না, এগুলি ঘটনা, আমাদের জীবনের ঘটনা, সেই ঘটনাগুলিকে আমি লিখে রেখেছি তোমাদের জন্য, যুদ্ধে যুদ্ধে 9 মাস এই গ্রন্থটিতে। এটা তোমার সাহিত্য প্রকাশ থেকে বেরোনোর আগে 1984 সালে প্রথম, তখন বাংলাদেশের শীর্ষস্থানীয় সাহিত্য পত্রিকা সচিত্র সন্ধানী, এই পত্রিকাটা 1 বছর ধরে এটা ধারাবাহিকভাবে বেরোয়। আচ্ছা, এই বেরোনোর পরে এখন তোমার কয়েকটা, বোধহয় 7ম এডিশন চলছে সাহিত্য প্রকাশ থেকে। আর শিশু একাডেমির একটা বই তোমার, এটাও 86-এ, মানে 86 সালে এটা বেরিয়েছিল, মুক্তিযুদ্ধের গল্প শোনো। এই দেখো, এই বইটা আমি একটা ঢাকা ইউনিভার্সিটি থেকে মানে পাশ করে বেরিয়েই আমি একটা স্কুলে ঢুকেছিলাম, স্কুলে একটা চাকরি নিয়েছিলাম। ওইখানে দেখতাম যেদিন খুব ঝুম বৃষ্টি হতো, তোমাদের মতো ছোট ছোট বাচ্চারা পড়তো আমার স্কুলে, তো যেদিন খুব ঝুম বৃষ্টি হতো বা ওদের পড়তে ভাল লাগছে না, সেদিন বলতো যে আপা আজকে পড়বো না, আজকে আমাদেরকে গল্প শোনান। কি গল্প শুনবে? যে আপনার মুক্তিযুদ্ধের গল্প। এই কথার ফাঁকে ফাঁকে হয়তো কোনোদিন একটু একটু বলেছি। তো দেখলাম যে বাচ্চাদের এত আগ্রহ মুক্তিযুদ্ধের উপরে, ওদেরকে এই যে বলতে বলতে আমি পরে মনে করলাম যে লিখেই ফেলি, তারপরে লিখে ফেললাম। আর লেখার জন্য আরেকটা, যে তখনকার শিশু একাডেমি পরিচালক, উনিও আমাকে অনুরোধ করলেন যে আমাকে একটা মুক্তিযুদ্ধের, বাচ্চাদের উপযোগী একটা মুক্তিযুদ্ধের বই লিখে দাও। তো এই কথা রেশ ধরে আমার একটা ব্যাপার খুব জানতে ইচ্ছে করছে, আমাদের যারা নতুন প্রজন্ম রয়েছে, অনেকেই হয়তো বা এই যে মুক্তিযুদ্ধের গল্প বা এই যে মুক্তিযুদ্ধের ঘটনাগুলো জানতে চায়, বা অনেকেই হয়তো বা কিছুটা হলেও অজানা, তো তারা আরো কিভাবে জানতে পারে বা আগ্রহটা আসলে তাদের আরো কিভাবে হবে? এই জন্যই এই এনটিভিকে অনেক অনেক ধন্যবাদ, যে এই যে মুক্তিযুদ্ধের মাসে একজন মুক্তিযোদ্ধা হিসাবে আমাকে ডেকেছে। এরকম আরও মুক্তিযোদ্ধাদের কাছ থেকে তোমরা এই কথাগুলি জেনে রাখো, তোমরা এগুলিকে ধারণ করে রাখো, কারণ আমরা আর কয়দিন, তাই না? তোমরা এগুলিকে ধারণ করে রাখো। এগুলিকে এখন তো ধরো এগুলিকে প্রিজার্ভ করার কত রকম ওয়ে বেরিয়েছে, তাই না? কত রকম পদ্ধতি আছে। তোমরা শোনো, তোমরা রেকর্ড করো, তোমরা এগুলিকে সংগ্রহ করো, মুক্তিযোদ্ধাদের কাছে যাও। যেমন আমার একটা পরিকল্পনা ছিল যে আমি লিপিবদ্ধ করা, মুক্তিযুদ্ধের, আমি বিভিন্ন স্কুলে গিয়ে মুক্তিযুদ্ধের গল্প শোনো, এই গল্পগুলি ওদেরকে বলবো, এটা আমার খুব ইচ্ছে ছিল। আজ তো আসলে কথা বলতে অনেক ভালো লাগছিল মুক্তিযুদ্ধের কথা এবং অন্যান্য বিষয়ের কথা, আমরা অনেক কিছু জানলাম আপনার কাছ থেকে, অনেক ভালো লাগছিল কথা বলতে। কিন্তু একেবারেই অনুষ্ঠানের শেষে চলে এসেছি। আপনি আজ আমাদের কুইজ শোতে এসেছেন, আমাদেরকে অনেক কিছু জানালেন, আমাদের অনেক ভালো লাগলো। ভালো থাকবেন আপনি, আপনাকে অনেক ধন্যবাদ। তোমরাও ভালো থাকো। আর এনটিভিকে আরেকবার ধন্যবাদ দিই যে এই আমাদের মুক্তিযুদ্ধের মাসে আমাকে এই মুক্তিযুদ্ধের কথা বলার এই সুযোগটা করে দেওয়ার জন্য। হ্যাঁ, আমার আরও অনেক অনেক বলার আছে, যেগুলি আমি আমার জীবনের একটা এই যে শেষ পর্যায়ে, আমরা তো জীবনের শেষ পর্যায়ে চলেই এসেছি, যে এই যাওয়ার আগে যেন এই কথাগুলি তোমাদেরকে বলে যেতে পারি। অবশ্যই, ভালো থাকবেন আপনি। তোমরাও ভালো থাকো।
বন্ধুরা, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান উপভোগ করতে ভিজিট করো আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com-এ। আজ এখানেই বিদায় নিচ্ছি, সবাই অনেক ভালো থাকো।